5 নম্বরে বলেছে নিচের বক্স তিনটি লক্ষ্য করি। বাহ্য বাচক, বাক্যফল ও বাকশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? দলে আলোচনা করি। 1 নম্বরে দেওয়া আছে বাহ্য 2412, বাঘ বাচক হচ্ছে 10 সমান 241 হচ্ছে বাকফল এবং বাকশেষ হচ্ছে 2। 1 নম্বরের ভাগ অঙ্কটিতে আমরা দেখতে পাই 241কে একটি ঘরের ভিতরে রেখেছে এবং 2কে আলাদা আরেকটি ঘরের ভিতরে রেখেছে। আর 241কে অ্যারো চিহ্ন দিয়ে সমানের পরে দেখানো হয়েছে। তার মানে 241 হচ্ছে ভাগফল। এখন প্রশ্ন হলো ভাগ না করেই কিভাবে ভাগফল এবং ভাগশেষ বের করলো? এর জন্য একটি নিয়ম মনে রাখতে হবে। যদি ভাজক 10 এবং 100 হয় তবে ভাজকের ডান দিকে যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে ততগুলো অঙ্কের নিচে একটি দাগ দিতে হবে। বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে বৃত্তের ভিতরে রাখতে হবে। বৃত্তের ভিতরের সংখ্যাটি হবে ভাগফল এবং দাগ দেওয়া সংখ্যাটি হবে ভাগশেষ। তাই তারা এখানে 241কে আলাদা ঘরের ভিতরে রেখেছে এবং 2কে আলাদা ঘরের ভিতরে রেখেছে, কারণ এখানে ভাজক 10, 10-এর ডানে একটি শূন্য, সেই জন্য এখানে 2কে আলাদা করা হয়েছে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ভাজক থেকে ভাগশেষ সবসময় ছোট থাকবে। আমাদের এই অঙ্কটিতেও ভাজক 10 থেকে ভাগশেষ 2 ছোট। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগ করার পরে যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে এবং ভাগ করার পরে যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এখন প্রশ্নে বলা আছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? উত্তরে আমরা বলতে পারি হ্যাঁ, সম্পর্ক খুঁজে পাওয়া যায়। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটি হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক। কারণ আমরা যদি ভাজককে ভাগফল দিয়ে গুণ করি এবং সেই গুণফলের সাথে ভাগশেষ যোগ করি তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। এখন আমরা যদি 10কে 241 দিয়ে গুণ করি তবে আমরা পাব 2410 এবং 2410-এর সাথে যদি ভাগশেষ 2 যোগ করি তাহলে আমরা পাব 2412। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের সার্বজনীন সম্পর্ক হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই অঙ্কগুলোকে আমরা সহজ পদ্ধতিতে সমাধান করতে পারি। তার জন্য আমাদের লিখতে হবে এখানে ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে এক অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 241-এ আমরা বৃত্ত দিব এবং 2-এর নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 241 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 2 হবে ভাগশেষ। আমরা লিখতে পারি সমাধান 2412 ভাগ 10। 241-এর মধ্যে হবে বৃত্ত এবং 2-এর নিচে হবে একটি দাগ। কেননা আমাদের ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য, তাই ভাজ্যের ডানে 2-এর নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 241, ভাগশেষ 2। 2 নম্বরের অঙ্কটিতে দেওয়া আছে 3264 ভাগ 100 সমান ভাগফল হচ্ছে 32, ভাগশেষ হচ্ছে 64। কেননা এখানে আমাদের ভাজক হচ্ছে 100, তাই ভাজকের ডান দিকে দুটি শূন্য থাকায় ভাজ্যের ডান দিকে দুটি অঙ্ক 64কে একটি করে রাখা হয়েছে এবং
32কে আলাদা ঘরের মধ্যে রাখা হয়েছে। সেজন্য এখানে 32 হচ্ছে ভাগফল এবং 64 হচ্ছে ভাগশেষ এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা যদি ভাজক 100কে 32 দিয়ে গুণ করি তবে আমরা পাবো 3200 এবং 3200 এর সাথে ভাগশেষ 64 যোগ করলে আমরা পাবো 3264। এখন আমরা যদি 2 নম্বরের ভাগ অঙ্কটি আমাদের নিয়মে সমাধান করি তবে আমাদেরকে লিখতে হবে এখানে ভাজক 100 হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুটি অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 32-এ আমরা বৃত্ত দিব এবং 64-এর নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 32 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 64 হবে ভাগশেষ। সমাধান 3264 ভাগ 100। এখানে 32 হবে বৃত্ত এবং 64-এর নিচে হবে একটি দাগ, কেননা আমাদের ভাজক 100 হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য, তাই ভাজ্যের ডান দিকের দুটি অঙ্ক 64-এর নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 32, ভাগশেষ 64। 3 নম্বরের ভাগ অঙ্কটিতে দেওয়া আছে 63,973 ভাগ 100 সমান 639 হচ্ছে ভাগফল, ভাগশেষ হচ্ছে 73। কেননা এখানে আমাদের ভাজক 100 হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিকের দুটি অঙ্ক 73কে একটি করে রাখা হয়েছে এবং বাকি 639কে আলাদা করে রাখা হয়েছে। তাহলে আগের ঘরের 639 হচ্ছে ভাগফল এবং পরের ঘরের 73 হচ্ছে ভাগশেষ। এখন ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন আমরা যদি ভাজক 100কে 639 দিয়ে গুণ করি তবে আমরা পাবো 63,900। তারপরে 63,900 এর সাথে ভাগশেষ 73 যোগ করলে হবে 63,973। এবারে আমরা আমাদের নিয়মে 3 নম্বরের ভাগ অঙ্কটি সমাধান করব। আমরা লিখব এখানে ভাজক 100 হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুইটি অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 639-এ আমরা বৃত্ত দিব এবং 73-এর নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 639 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 73 হবে ভাগশেষ। সমাধান 63,973 ভাগ 100। এখানে 639 হবে বৃত্ত এবং 73-এর নিচে হবে একটি দাগ, কেননা আমাদের ভাজক 100 হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডানের দুটি অঙ্কের নিচে একটি দাগ, অর্থাৎ 73-এর নিচে একটি দাগ। উত্তর ভাগফল 639, ভাগশেষ 73। 6 নম্বরে বলেছে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। যেমন 3872 ভাগ 10। এখানে ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য, তাই ভাজ্যের ডানে 2-এর নিচে একটি দাগ এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে 387, সেই 387-র মধ্যে বৃত্ত দেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের উত্তর লেখা হবে উত্তর ভাগফল 387, ভাগশেষ 2। 3872 ভাগ 10, এটিকে আমরা আমাদের নিয়মে সমাধান করি। আমরা লিখব
এখানে ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে একটি অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 387 মধ্যে বৃত্ত দিব এবং 2 এর নিচে একটি দাগ দেব। বৃত্তের ভিতরের সংখ্যা 387 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 2 হবে ভাগশেষ। সমাধান 3872 ভাগ 10। 387 মধ্যে হবে বৃত্ত এবং 2 এর নিচে হবে একটি দাগ, কেননা ভাজক 10। 10-এর ডানে একটি শূন্য, তাই ভাজ্যের ডান দিকের একটি অঙ্কের নিচে একটি দাগ। উত্তর ভাগফল 387, ভাগশেষ 2। তাহলে 6 নম্বরের অঙ্কগুলো আমাদের মতো করে সমাধান করি। 6-এর 1 নম্বরে দেওয়া আছে 92,605 ভাগ 100। আমরা লিখতে পারি এখানে ভাজক 100 হয় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুইটি অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 926-এ আমরা বৃত্ত দিব এবং 05-এর নিচে দিব একটি দাগ। বৃত্তের ভিতরের সংখ্যা 926 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 5 হবে ভাগশেষ। সমাধান 92,605 ভাগ 100। 926-এ হবে বৃত্ত এবং 05-এর নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 926 এবং ভাগশেষ 5। 2 নম্বরে দেওয়া আছে 67,680 ভাগ 10। আমরা লিখতে পারি এখানে ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে একটি অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 6,768-এর মধ্যে হবে বৃত্ত এবং শূন্যের নিচে হবে একটি দাগ। বৃত্তের ভিতরের সংখ্যা 6,768 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 0 হবে ভাগশেষ। সমাধান 67,680 ভাগ 10। 6,768-এর মধ্যে হবে বৃত্ত এবং শূন্যের নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 6,768 এবং ভাগশেষ 0। 6-এর 3 নম্বরে দেওয়া আছে 72,832 ভাগ 100। আমরা লিখতে পারি এখানে ভাজক 100 হয় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুটি অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 788-এ আমরা বৃত্ত দিব এবং 32-এর নিচে একটি দাগ দেব। বৃত্তের ভিতরের সংখ্যা 728 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 32 হবে ভাগশেষ। সমাধান 72,832 ভাগ 100। 788-এ হবে বৃত্ত, 32-এর নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 728, ভাগশেষ 32। 5 নম্বরে বলেছে ভাগ করি। 5 নম্বরে ভাগ অঙ্কগুলোর ভাজক 10 এবং 100, তাই এই ভাগ অঙ্কগুলো আমরা সহজ পদ্ধতিতে সমাধান করতে পারি। 5-এর 1 নম্বরে দেওয়া আছে 536 ভাগ 10। এই অঙ্কটিকে আমরা এইভাবে লিখতে পারি এখানে ভাজক 10 হওয়ায় ভাজকের ডানে একটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে একটি অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 53-এর মধ্যে আমরা বৃত্ত দিব এবং 6-এর নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 53 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 6 হবে ভাগশেষ। সমাধান 536 ভাগ 10। 53-এর মধ্যে হবে বৃত্ত, 6-এর নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 53, ভাগশেষ 6।
2 নম্বরে দেওয়া আছে 360 ভাগ 10। আমরা লিখতে পারি এখানে ভাজক 10 হয়, ভাজকের ডানে একটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে একটি অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 36-এ আমরা বৃত্ত দিব এবং শূন্যের নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 36 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি শূন্য হবে ভাগশেষ। সমাধান: 360 ভাগ 10। 36-এ হবে বৃত্ত, শূন্যের নিচে হবে একটি দাগ। কেননা আমাদের ভাজক 10, 10-এর ডানে একটি শূন্য, তাই 360-এর ডানে শূন্যের নিচে হবে একটি দাগ। উত্তর ভাগফল 36, ভাগশেষ 0। 3 নম্বরে দেওয়া আছে 4970 ভাগ 100। এই অঙ্কটিকে আমরা এইভাবে সমাধান করতে পারি। আমরা লিখব এখানে ভাজক 100 হয়, ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুটি অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 49-এ আমরা বৃত্ত দিব এবং 70-এর নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 49 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 70 হবে ভাগশেষ। সমাধান: 4970 ভাগ 100। 49-এ হবে বৃত্ত এবং 70-এর নিচে হবে একটি দাগ। কেননা আমাদের ভাজক 100 হয়, ভাজকের ডানে দুটি শূন্য, তাই ভাজ্যের ডান দিকের দুটি অঙ্কের নিচে একটি দাগ হবে। উত্তর ভাগফল 49, ভাগশেষ 70। 4 নম্বরে দেওয়া আছে 6400 ভাগ 100। এই অঙ্কটিকে আমরা এইভাবে সমাধান করতে পারি। আমরা লিখব এখানে ভাজক 100 হয়, ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুটি অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 64-র মধ্যে আমরা বৃত্ত দিব এবং দুটি শূন্যের নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 64 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি শূন্য হবে ভাগশেষ। সমাধান: 6400 ভাগ 100। 64-র মধ্যে হবে বৃত্ত এবং দুটি শূন্যের নিচে হবে একটি দাগ। কেননা আমাদের ভাজক 100 হয়, ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই 6400-এর ডান দিকের দুটি অঙ্কের নিচে একটি দাগ হবে। উত্তর ভাগফল 64, ভাগশেষ 0। 5 নম্বরে দেওয়া আছে 57560 ভাগ 100। এই অঙ্কটিকে আমরা এইভাবে সমাধান করতে পারি। আমরা লিখব এখানে ভাজক 100 হয়, ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুটি অঙ্কের নিচে একটি দাগ দিব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 575-এর মধ্যে আমরা বৃত্ত দিব এবং 60-এর নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 575 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া সংখ্যাটি 60 হবে ভাগশেষ। সমাধান: 57560 ভাগ 100। 575-এর মধ্যে হবে বৃত্ত এবং 60-এর নিচে হবে একটি দাগ। কেননা আমাদের ভাজক 100 হয়, ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্য 57560-এর ডানে 60-এর নিচে একটি দাগ হবে। উত্তর ভাগফল 575, ভাগশেষ 60। 6 নম্বরে দেওয়া আছে 92600 ভাগ 100। এই অঙ্কটিকেও আমরা একইভাবে সমাধান করব। আমরা লিখব এখানে ভাজক 100 হয়, ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ভাজ্যের ডান দিক থেকে দুটি অঙ্কের নিচে একটি দাগ দেব এবং বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে বৃত্ত দিব। 926-এর মধ্যে আমরা বৃত্ত দিব এবং দুটি শূন্যের নিচে একটি দাগ দিব। বৃত্তের ভিতরের সংখ্যা 926 হবে ভাগফল এবং নিচে দাগ দেওয়া দুটি শূন্য হবে ভাগশেষ।
সমাধান: ৯২,৬০০ ভাগ ১০০। ৯২৬ মধ্যে হবে বৃত্ত এবং দুটি শূন্যের নিচে হবে একটি দাগ, কেননা আমাদের ভাজক ১০০। ভাজক ১০০ হওয়ায় ভাজকের ডানে দুটি শূন্য আছে, তাই ৯২,৬০০ এর ডানের দুটি শূন্যের নিচে একটি দাগ হবে। উত্তর: ভাগফল ৯২৬, ভাগশেষ ০। ৭ নম্বরে বলেছে, একটি বিস্কুট কারখানায় ১৫০ জন কর্মচারী কাজ করেন। ১ বছরের ব্যবসায় তাদের ৪৬,৮০,০০০ টাকা লাভ হলো। ৭ নম্বরের অঙ্কটি আমাদের সৃজনশীল অঙ্ক। ৭-এর ১ নম্বরে বলেছে, কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। যেহেতু প্রশ্নে বলা হয়েছে ১ বছরের ব্যবসায় তাদের ৪৬,৮০,০০০ টাকা লাভ হলো, আমরা সাধারণত জানি ১ বছর সমান ১২ মাস। তাহলে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। এখন বইয়ের নিয়মে যে সমাধান দেওয়া হয়েছে সেই নিয়মে প্রথমে আমরা সমাধান করি। এখানে বলা হয়েছে আমরা যদি ৪৬,৮০,০০০ টাকাকে ১২ দিয়ে ভাগ করি, তাহলে প্রথম খালি ঘরে হবে ৪৬,৮০,০০০ ভাগ পরে খালি ঘরে হবে ১২। ৪৬,৮০,০০০কে ১২ দিয়ে ভাগ করে পাওয়া যায় ৩,৯০,০০০। তাহলে ৩,৯০,০০০ টাকা প্রতি মাসে লাভ হয়। ৭-এর ২ নম্বরে বলা হয়েছে, ১ বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। প্রশ্নে আমরা দেখতে পাই কর্মচারী হচ্ছে ১৫০ জন এবং লাভের টাকা হচ্ছে ৪৬,৮০,০০০। এখন বইয়ের নিয়মে প্রথমে আমরা সমাধান করি। এখানে বইয়ের নিয়মে লেখা হয়েছে আমরা যদি ৪৬,৮০,০০০ টাকাকে ১৫০ দিয়ে ভাগ করি, তাহলে প্রথম ঘরে হবে ৪৬,৮০,০০০ ভাগ পরের ঘরে হবে ১৫০। ৪৬,৮০,০০০কে ১৫০ দিয়ে ভাগ করে পাই ৩১,২০০ টাকা। তাহলে ৩১,২০০ টাকা প্রত্যেক কর্মচারী পাবেন। এবার আমরা আমাদের নিয়মে সমাধান করব। ৭-এর ১ নম্বরে বলা হয়েছে, কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। প্রশ্নে আমরা দেখতে পাই ১ বছরের ব্যবসায় তাদের ৪৬,৮০,০০০ টাকা লাভ হলো। এখন আমরা জানি ১ বছর সমান ১২ মাস, তাই আমাদেরকে লিখতে হবে আমরা জানি ১ বছর সমান ১২ মাস। যেহেতু লাভের টাকার পরিমাণ বের করতে বলেছে, তাই সাজিয়ে লেখার সময় টাকার পরিমাণ শেষে লিখতে হবে এবং মাসের সংখ্যা প্রথমে লিখতে হবে। আমরা লিখব ১২ মাসে লাভ হলো ৪৬,৮০,০০০ টাকা। সুতরাং ১ মাসে লাভ হলো ৪৬,৮০,০০০ ভাগ ১২ টাকা সমান ৪৬,৮০,০০০কে ১২ দিয়ে ভাগ করে পাই ৩,৯০,০০০ টাকা সমান ৩,৯০,০০০ টাকা। উত্তর: প্রতি মাসে লাভ হলো ৩,৯০,০০০ টাকা। ৭-এর ২ নম্বরে বলেছে, ১ বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবেন। যেহেতু প্রশ্নে বলা হয়েছে ১ বছরের ব্যবসায় তাদের লাভ হলো ৪৬,৮০,০০০ টাকা এবং বিস্কুট কারখানায় কর্মচারীর সংখ্যা হচ্ছে ১৫০ জন এবং প্রশ্নে বলেছে একজন কর্মচারী কত টাকা করে পাবেন। যেহেতু টাকার পরিমাণ বের করতে বলেছে, তাই অঙ্কটি সাজিয়ে লেখার সময় টাকার পরিমাণ শেষে লিখতে হবে এবং কর্মচারীর সংখ্যা লিখতে হবে প্রথমে। আমরা লিখব ১৫০ জন কর্মচারী পান ৪৬,৮০,০০০ টাকা। সুতরাং একজন কর্মচারী পান ৪৬,৮০,০০০ ভাগ ১৫০। ৪৬,৮০,০০০কে ১৫০ দিয়ে ভাগ করে পাই ৩১,২০০ টাকা সমান
টাকা। উত্তর, প্রত্যেক কর্মচারী পাবেন 31,200 টাকা। 8 নম্বরে বলেছে, একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে? প্রথমে আমরা অঙ্কটি বইয়ের নিয়মে সমাধান করি। বইয়ের নিয়মে লেখা আছে, আমরা যদি 96,250 টাকাকে পরিবারের সংখ্যা 275 দিয়ে ভাগ করি, তাহলে আমাদেরকে লিখতে হবে 96,250 ভাগ 275। 96,250কে 275 দিয়ে ভাগ করে পাই 350। সুতরাং প্রত্যেক পরিবার 350 টাকা করে দেবে। এবারে আমরা আমাদের নিয়মে সমাধান করব। আমরা অঙ্কটিকে সাজিয়ে লিখব। যেহেতু প্রশ্নে বলেছে পরিবারের সংখ্যা 275টি আর টাকার প্রয়োজন 96,250 টাকা এবং প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে টাকার পরিমাণ বের করতে বলেছে, তাই আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এইভাবে। আমরা লিখব 275টি পরিবার দেবে 96,250 টাকা। সুতরাং একটি পরিবার দেবে 96,250 ভাগ 275 সমান 96,250কে 275 দিয়ে ভাগ করে পাই 350 টাকা সমান 350 টাকা। উত্তর, প্রত্যেক পরিবার দেবে 350 টাকা। 9 নম্বরে বলেছে, কোন দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর লিখতে হবে ক্রমবাচক সংখ্যায়। এখানে একটি মাঠ দেওয়া আছে। এই মাঠটি হচ্ছে দৌড় প্রতিযোগিতার মাঠ। প্রথমে আমরা বইয়ের নিয়মে অঙ্কটি সমাধান করি। বইয়ের নিয়মে লেখা আছে, আমরা যদি 10,000 মিটারকে 900 দিয়ে ভাগ করি, তাহলে 10,000 ভাগ 900 সমান 10,000কে 900 দিয়ে ভাগ করে পাই 11 এবং ভাগশেষ থাকে 100। তাহলে এখানে খালি ঘরে লিখতে হবে 11তম বার ঘোরার পরেও 100 মিটার পথ বাকি থাকবে। এখন আরো 100 মিটার পথ অতিক্রম করার জন্য তাকে আরো একবার ঘুরতে হবে। তাই তারা এখানে লিখেছে, সুতরাং 11 যোগ 1 সমান 12তম বার ঘোরার সময় 10,000 মিটার পথ অতিক্রম করবেন। এখন আমরা অঙ্কটি আমাদের নিয়মে সাজিয়ে লিখব। যেহেতু দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার এবং একজন দৌড়বিদ একবারে অতিক্রম করে এই 900 মিটার, তাহলে 10,000 মিটার পথ অতিক্রম করতে তার কতবার ঘুরতে হবে? এইখানে এই অঙ্কটি আমরা একটি সহজ এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি। আমরা যদি 10,000 মিটারের একটি পিতা নেই এবং পিতাটিকে 900 মিটার করে কেটে নেই, তাহলে কত টুকরো পাওয়া যাবে? আমাদেরকে অবশ্যই কেটে কেটে ভাগ করে বের করতে হবে। ধরুন 10,000 মিটারকে 900 মিটার করে কেটে কেটে আমরা 11টি পাব, কিন্তু পিতার আরও একটি অংশ বাকি থাকবে। সে অংশের পরিমাণ হবে 100 মিটার। এখন এই 100 মিটার কি দৌড়তে হবে নাকি দৌড়তে হবে না, সেটি হচ্ছে আমাদের প্রশ্ন। অবশ্যই দৌড়তে হবে, কেননা প্রশ্নে যেহেতু বলেছে 10,000 মিটার পথ অতিক্রম করবে, তাই তাকে অতিরিক্ত 100 মিটার আরও একবার ঘুরতে হবে। অর্থাৎ 10,000 মিটার পথ অতিক্রম করার জন্য 12 বার ঘুরতে হবে।
তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে লিখি। আমরা লিখব 900 মিটার পথ অতিক্রম করবেন প্রথমবারে। সুতরাং 10,000 মিটার পথ অতিক্রম করবেন 10,000 ভাগ 900 তমবার। 10,000কে 900 দিয়ে ভাগ করে পাই 11। অবশিষ্ট থাকে 100 মিটার। যেহেতু 100 মিটার পথ অতিক্রম করার জন্য আরও একবার ঘুরতে হবে, তাই আমরা 11 এর সাথে 1 যোগ করে মোট 12তম বার লিখব, সমান 12তম বার। উত্তর 12তম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবেন। 6 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে। একজন লোক প্রতি মাসে 1,200 টাকা সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? যেহেতু 1,200 টাকা সঞ্চয় করতে 1 মাস সময় লাগে, তাই 50,000 টাকা সঞ্চয় করতে তার কত মাস সময় লাগবে? আমরা যদি 50,000কে 1,200 দিয়ে ভাগ করি তবে বের হবে। আমরা লিখতে পারি 1,200 টাকা সঞ্চয় করেন প্রথম মাসে। সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন 50,000 ভাগ 1,200তম মাসে। 50,000কে 1,200 দিয়ে ভাগ করে পাই 41। অবশিষ্ট থাকে 800 টাকা। এখন এই 800 টাকা জমানোর জন্য আরও 1 মাসের প্রয়োজন হবে, তাই 41-এর সাথে 1 যোগ করে 42 লিখতে হবে, সমান 42তম মাসে। উত্তর 42তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে।